আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গোপালগঞ্জের গণহত্যার দায় এক নম্বর আসামি হবেন খুনের অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে তার পারিষদবর্গ। তার একজন উপদেষ্টা ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন ঢাকা থেকে তারা সবকিছু মনিটর করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল যে ভিডিও কনফারেন্সের মধ্য থেকে ওই উপদেষ্টা এবং অন্যরা মিলে গোপালগঞ্জের ঘটনা মনিটর করছেন এবং প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছেন। নির্মমভাবে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যিনি গুলি করছেন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট গুলি কর। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কখনো কোনো মব হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তাদের থামাবার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করা যায়, যদি রাবার বুলেট নিক্ষেপ করা যায়, যদি আরও প্রয়োজন হয় পায়ে বা কোমরের নিচে গুলি করা যায়, এরকম সিচুয়েশন হলে এক্ষেত্রে ডাইরেক্ট গুলি করা। এবং এ পর্যন্ত যে কজন মৃত্যু মুখে ঢলে পড়েছেন তাদের প্রত্যেকেরই শরীরে গুলির কারণে মৃত্যু হয়েছে, এভাবেই রিপোর্ট পাওয়া গেছে। ফলে গুলি করেই যে তাদেরকে হত্যা করা হয়েছে এটা আর বলার অবকাশ রাখে না, এটা স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জের মানুষেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন, তাদের কারু কাছেই কিন্তু কোনো মারণাস্ত্র ছিল না। তা তাদের হাতে যদি মারণাস্ত্র না থাকে তাহলে তারা আর একজনাকে মেরে ফেলতে পারবে এরকম অবস্থা ছিল না। যদি তেমন অবস্থা না থাকে তাহলে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি কেউই আত্মরক্ষার জন্য গুলি করেছেন এ কথা বলার কোনো সুযোগ নাই। এ পর্যন্ত যে তথ্যপত্র পাওয়া গেছে গোপালগঞ্জের অতি সাধারণ মানুষ যারা ক্ষোভে রাস্তায় বেরিয়েছিল তাদের কারু কাছেই কোনো মারণাস্ত্র বা কোনো বড় ধরনের অস্ত্র দেখা গেছে এমন কোনো রিপোর্ট নাই। তাহলে তারা যদি লাঠি সোটা নিয়েও বাইরে আসেন, কথার কথা বলছি, তাহলে সেই লাঠিওয়ালা মানুষদেরকে নিবৃত করার জন্য তাদেরকে গুলি করে নির্মমভাবে মেরে ফেলার কোনো জাস্টিফিকেশন নাই। দ্বিতীয় হচ্ছে আমরা দেখলাম গুলিবিদ্ধ একজনের উপরে পাকিস্তানি হানাদার বাহিনীর স্টাইলে বুট দিয়ে পাড়িয়ে তাকে তার মৃত্যুটাকে নিশ্চিত করা হচ্ছে। আর একটা দৃশ্য আমরা দেখলাম যে একজনের হয়তো গুলিতে মৃত্যু হয়ে গেছে, সেই শহীদের ডেড বডিটাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে পুলিশ ভ্যানের ভিতর তোলা হচ্ছে, এতে মনে হচ্ছে যেন হিটলারের বাহিনী এখানে আক্রমণ করেছে। বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এমনটা হবে এটা আমরা আশা করিনি। তাছাড়া যাদেরকে তারা মারছে, যাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তারা কেউই সশস্ত্র অবস্থায় ছিলেন না এবং উল্লেখযোগ্য কেউ না। কারণ দীর্ঘদিনের রাজনৈতিক মামলা হামলা এবং 16 জুলাইয়ের পূর্বে বেশ কিছু অপারেশনের কারণে বাড়ি বাড়িতে গিয়ে র্যাব পুলিশের হামলার কারণে এলাকায় রাজনৈতিক উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কেউই ছিলেন না, অতি সাধারণ মানুষ ছিলেন। আজকের এই বিক্ষোভে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সবাই বেরিয়ে আসছে, এমন অবস্থাটা দৃশ্যমান। কেন বেরিয়ে আসছে? যে বাংলাদেশের মানুষের জন্য তীর্থস্থান বঙ্গবন্ধুর পুণ্যভূমি, বঙ্গবন্ধুর কবরস্থান, বঙ্গবন্ধুর মাজার, সেটাকে গুড়িয়ে দেবেন এ জাতীয় বাজে কথা ঢাকায় বসে এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যে নামই আমরা বিভিন্ন লোককে অবহিত করে, তারা বিভিন্ন সময় চিৎকার করে করে বলছে এবং তারা দাম্ভিকতা দেখিয়ে বলছে যে মুজিববাদকে মুর্দাবাদ করে দেব, গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব। তা মুর্দাবাদ কি? মুজিবের কোনো নিজস্ব মুজিববাদ ছিল না। মুজিব যেটা চাইতেন সেটাকেই মুজিববাদ হিসাবে তার সহকর্মীরা অভিহিত করতেন। তিনি চাইতেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে, সেই স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। তাহলে মুজিবের যে মতবাদ ছিল সেই স্বাধীনতা আনাটাকে তারা গুড়িয়ে দিতে চায়। তাহলে কি এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এরা কি চাচ্ছে যে বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তানে পরিণত করতে? এ প্রশ্ন উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে অনেকেই জানতে চেয়েছেন। ক্যাবিনেট ডিভিশনের বিভিন্ন ডিসিশন আছে। কোনো একজন মন্ত্রী এলাকায় গেলে তার প্রোটোকল করবেন ডিসি এবং এসপি র্যাঙ্কের অফিসাররা। প্রতিমন্ত্রীর জন্য এডিসি এবং এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ। ডেপুটি মিনিস্টার গেলে সেখানে ইন্সপেক্টর এবং ইউনো র্যাঙ্কের পুলিশ। প্রোটোকল কারা পাবেন, কিভাবে পাবেন, এর কিছু নিয়মকানুন আছে, না হলে তো যার ইচ্ছা সেই প্রোটোকল নিতেন। গোপালগঞ্জে আজকে যারা মহা সমারোহে গেলেন তাদেরকে সেনাবাহিনীর কনভয়, র্যাবের কনভয়, পুলিশের কনভয়, বিজিবির কনভয় এবং আসার সময় সেনাবাহিনীর সুসজ্জিত যানে করে তুলে আনা হলো কোন প্রোটোকলে? কোন প্রোটোকলে তাদেরকে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত যাওয়ার প্রতিটি জায়গায় এমনভাবে সশস্ত্র পাহারা দিয়ে নেওয়া হলো? এটার কোনো আইন এবং নিয়ম আমরা এখনো খুঁজে পাইনি। দ্বিতীয়ত, তারা নিশ্চয়ই কারো না কারো আদেশে গিয়েছেন।
তাহলে এই আদেশটা যারা দিয়েছেন, সেনা প্রধান হন, পুলিশ প্রধান হন, বিজিবি প্রধান হন, র্যাব প্রধান হন বা তাদের দ্বিতীয় ব্যক্তিরা হন, যারাই দিয়েছেন তারা কিসের ভিত্তিতে দিলেন? তারা কি বাংলাদেশের বিদ্যমান আইনের বাইরে নিজের খেয়াল খুশি মতো দিতে পারেন? অবশ্যই তারা পারেন না। সেনা প্রধান বলেছিলেন সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে। এই নিরপেক্ষতা তারা দেখিয়েছেন। মবে যখন বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া হয়, তারা দাঁড়িয়ে থেকে নির্বাকভাবে দেখলেন, পরে সেখান থেকে চলে এলেন। আজ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব সৃষ্টি করার জন্য যারা গেলেন, তাদের পাহারা দেয়া, তাদের স্বার্থে গুলি চালানো, তাদের স্বার্থে নির্মমভাবে মানুষকে মারধর করা, হতাহত করার এই ঘটনায় পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি কার আদেশ নিয়ে করেছিলেন? সেনাপ্রধান আপনার নিয়ন্ত্রণে আছে? সেনাবাহিনী, র্যাব প্রধান আপনার নিয়ন্ত্রণে আছে? পুলিশ প্রধান, আপনি তো রিটায়ারমেন্টে বাড়ির থেকে ফিরে আসা, আবার নতুন করে চাকরি পাওয়া, তারপরও বলবো আপনার নিয়ন্ত্রণে কি আছে এগুলি? যদি না থেকে থাকে তাহলে আপনাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই হত্যাকাণ্ডের দায় আপনি নিচ্ছেন না। আর যদি স্টেটমেন্ট না দেন তাহলে আইনানুগ প্রক্রিয়ায় ধরে নেওয়া হবে আপনাদের কমান্ডে এটা হয়েছে। আর আপনাদের কমান্ডে এটা যখন হবে, তখন অবশ্যই কমান্ডার হিসাবে কমান্ডিং লায়াবিলিটিসে মানবতা বিরোধী অপরাধ, এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন। এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। আর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এখানে আসছে, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা, ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া, এরকম উস্কানি দেওয়ার ঘটনায় দেশে এবং দেশের বিদেশ থেকে, দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছিল, সেই উস্কানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন সম্পৃক্ত হলো? কিভাবে তারা এই ঘটনা যারা ঘটাতে চায় তাদেরকে উস্কে দিচ্ছেন? আজকেও গোপালগঞ্জে তারা যে ভাষায় বক্তব্য রেখেছেন, ইনকলাব জিন্দাবাদ, যেটা পাকিস্তানের স্লোগান ছিল, এইভাবে যারা বাংলাদেশকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, দায় আপনারা এড়াতে পারবেন না। সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে সরাসরি দেখা গেছে ভিডিও কনফারেন্স করে মনিটর করতে, তার সঙ্গে আরো উপদেষ্টা এবং পুলিশ প্রধানরা। তাহলে গোলাগুলি যা হয়েছে তারা করেছেন, আর তারা এককভাবে কোনো গোলাগুলি করতে পারেন না, তাদের সম্মিলিতভাবে দায়িত্ব রয়েছে। ডক্টর ইউনূস তার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, সেই স্টেটমেন্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি শব্দ নাই। তাহলে এই হত্যাকাণ্ডকে তিনি ওন করেন। ইতোপূর্বেও তিনি পুলিশ হত্যা সহ যারা সাংবিধানিক দায়িত্বে ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এভাবে একটা চিরকুট ইস্যু করেছিলেন। কেউ কেউ বলে ইনডেমনিটি, যারা নির্বোধ তারা জানে না ইনডেমনিটি কোনো এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া যায় না। আর এক্সিকিউটিভ অর্ডারেও 1975 সনের 26শে সেপ্টেম্বর ইনডেমনিটি জারি করা হয়েছিল। 1979 সালে জাতীয় সংসদে সেটাকে আইনে পরিণত করা হয়েছিল। তারপরে কিন্তু সেই ইনডেমনিটি থাকে নাই। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে। কাজেই ডক্টর ইউনূস, যিনি অসাংবিধানিক, যারই কোনো লিগ্যাল অথরিটি নাই, তিনি খুনের দায় থেকে কেউকে মাফ করতে চাইলে এটা মাফ হয় না। তবে ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না। ইউনূস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে তার পালিয়ে যাওয়া এখন বোধহয় সম্ভব হবে না, কারণ এত রক্তের দাগ যার হাতে, যিনি নিজেই স্বীকার করেছেন যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতায় এসেছেন, শেখ হাসিনাকে সরিয়েছেন। তো মেটিকুলাস ডিজাইন কি করেছেন সেটা তারা যেন নিয়োগকর্তা, তারা স্বীকার করেছে যে আমরা পুলিশকে খুন না করলে আমাদের আন্দোলন সফল হতো না, আমরা পদ্মা সেতু মেট্রো রেলে আঘাত না করলে সফল হতো না। কাজী তার যারা নিয়োগকর্তা, তার নিজেরই স্বীকার করা যে এরাই তার নিয়োগকর্তা। সেই নিয়োগকর্তারাই কিন্তু সবকিছু স্বীকার করেছেন। তাদের নিয়োগকর্তার দুজন, নাহিদ এবং আসিফ, দুজনই বলেছেন 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে অস্ত্র তুলে নিতেন। এই অস্ত্রগুলো কোথায়? তুলে নিতে হলে তাদের কাছে তো থাকার কথা। তা তাদের কাছে যে অস্ত্রগুলো আছে, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সেগুলো উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন না কেন? গৃহযুদ্ধের জন্য তাদের হাতে এটা রেখে দিতে চান? আজ দেখলাম এই এনসিপি পার্টির একজনে ঢাকায় কনফারেন্স করে বলছেন যুদ্ধের ঘোষণা দেবে। কাদের সঙ্গে যুদ্ধ করবেন বুঝেছেন?
আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, বিজিবি নিয়ে গোপালগঞ্জে এসে শেষ পর্যন্ত ইঁদুরের গর্তের মতো সেনাবাহিনীর জানের ভিতর ঢুকে জীবনটা নিয়ে গেছেন। যুদ্ধ করবেন? নিরস্ত্র বাঙালি আপনাদের পূর্বপুরুষ সশস্ত্র পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদের কিন্তু নাকে খত দিয়ে বিদায় করেছে। বঙ্গবন্ধুর মহানুভবতায় অনেকে রক্ষা পেয়েছে। আপনারা যুদ্ধ করতে আসুন। আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি, পুলিশ এদের দিয়ে এসেও লাভ হয় নাই গোপালগঞ্জে, বুঝতে পেরেছেন। আর খালি হাতে বা এই সশস্ত্র পাহারা ছাড়া অস্তিত্ব টিকবে না। আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছিলাম, আমরা জানতে চাই কোন আইনে তাদের এই প্রোটোকল দেওয়া হয়েছে। আমরা জানতে চাই কার হুকুমে সেনাবাহিনীর সশস্ত্র টিম এভাবে ভারী অস্ত্রসহ মেশিন গানের মতো যন্ত্র নিয়ে এখানে এসেছে এবং সেই গানে করে এদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। কার হুকুমে সেনাবাহিনী অস্ত্র চালালো? কার হুকুমে পুলিশ এভাবে গুলি করলো? কার হুকুমে বিজিবি এই নৃশংসতা চালালো? নিশ্চয়ই ডক্টর ইউনূসের হুকুমে, তার পারিষদবর্গের হুকুমে। সেনাপ্রধান, আপনার কাছ থেকে আমরা স্টেটমেন্ট চাই। র্যাব প্রধান স্টেটমেন্ট চাই। স্টেটমেন্ট দিলেও যে রক্ষা হবে তা বলা যায় না, কিন্তু স্টেটমেন্ট না দিলে আপনারাই যে ঘটনার অনুঘটক, আপনাদের নির্দেশেই যে ঘটনা ঘটানো হয়েছে, আইন, সংবিধান, ক্যাবিনেট ডিভিশনের ডিসিশন সবকিছু উপেক্ষা করে ঘটানো হয়েছে, এটা স্বীকৃত। এটাকে আইনের ভাষায় বলে কনফেশন, এটাকে বলা হয় স্বীকারোক্তি। এই স্বীকারোক্তির জন্য ভবিষ্যতে বিচারের সময় খুব বেশি সাক্ষীরও প্রয়োজন হবে না। পরিত্রাণ কিন্তু কেউই পাবেন না। আপনাদের বিদেশি প্রভুরা, পাকিস্তানের প্রভুরা অথবা বড় একটি রাষ্ট্রের প্রভুরা কেউ রক্ষা করতে পারবে না। বুঝতে পেরেছেন? ডাক দিয়েছেন সারা বাংলাদেশের সবাইকে গোপালগঞ্জে আসতে, কেউ আসেনি। আলিয়া মাদ্রাসার কয় ছাত্র আর ভাড়া এসেছিল আরো কয়েক জায়গার থেকে কয়েকজন, সব মিলে 150 মানুষ নিয়ে। অনলাইন পোর্টাল এবং গণমাধ্যমের যে পরিমাণ মানুষ ছিল সে পরিমাণ মানুষও সেখানে ছিল না। ফলে মঞ্চের ছবি দেখানো হয়েছে, সামনের অডিয়েন্সের ছবি দেখানো যায়নি। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোথায় হাত দিয়েছেন বোঝেননি। বিষাক্ত সাপের লেজে যেমন পা দেওয়া যায় না, বাঘের লেজ দিয়ে কান চুলকানো যায় না, গ্রাম্য প্রবাদ রয়েছে। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর পুণ্যস্থান, সেখানে দাম্ভিকতা সৃষ্টি করতে গেছেন। এই দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে, বুঝতে কি বাকি আছে? ঢাকার রাস্তায় এখন নেমে দেখুন, ডাক দিলে আয় রাজুতে আয়, আর কেউ আসে না। আপনাদের সহযোদ্ধা সহকর্মীরা অনেকেই চলে গেছে এবং তার স্টেটমেন্ট দিয়ে বলছে যে এদের যে এই লক্ষ্য ছিল সেটা আমরা জানতাম না। আপনারা যে ক্ষমতার জন্য জুলাই আগস্ট আন্দোলনের নামে এই জঙ্গিবাদ কায়েম করেছিলেন সেটা শেখ হাসিনা ঠিকই বুঝেছিলেন। তিনি বারবার বলেছিলেন এদের লক্ষ্য কোটা আন্দোলন না, এদের লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা। সেটা প্রমাণিত হয়েছে। আমরা চাই বিভিন্ন ডিপার্টমেন্টের লোকদের কাছে এই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে যাবেন না। আজকে সেনাবাহিনীর একজন সিপাহী চাকরি ছেড়ে চলে আসছেন এই নির্মমতা দেখে। একজন ম্যাজিস্ট্রেট চাকরি ছেড়ে চলে এসেছেন। আপনাদের সঙ্গে থাকা আপনাদের সহযোদ্ধারা অনেকেই আপনাদের ছেড়ে চলে আসছেন। অনুষ্ঠান করতে গেলে সামনে কোনো লোক থাকে না। বুঝতে বাকি আছে এখনো।